শুভেচ্ছা জানাচ্ছি আবারও আমাদের বিসিএস এর বিগত সালের প্রশ্ন সমাধান পর্বের পার্ট 2 তে। আমরা পার্ট 1 এ ১ থেকে ৭ পর্যন্ত মানে ৭ টি প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমরা ৮ থেকে শুরু করছি। কি বলেছে আমরা দেখি। বলছে টাকায় ৩ টি করে আম ক্রয় করে টাকায় ২ টি করে বিক্রয় করলে আ শতকরা কত লাভ হবে? টাকায় ৩ টি করে আম ক্রয় করে টাকায় ২ টি করে আম বিক্রয় করলে। তার মানে এখানে হচ্ছে যে টাকায় ৩ টি করে এই যে ৩ টি সংখ্যাটা বলতেছে এটা হচ্ছে নাম্বার বা সংখ্যা বা পরিমাণ। আমের পরিমাণ হচ্ছে ৩ টা এবং সেটা কিসের কথা বলছে? ক্রয়ের কথা বলছে। আমরা এই জাতীয় আ মানে ম্যাথগুলো সলভ করার সময় বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষায় সলভ করার জন্য আমরা কিছু টেকনিক ফলো করব। সেটা হচ্ছে এই যে ক্রয়কৃত যে নাম্বার ৩ এটাকে আমরা ধরব বিক্রয় মূল্য। এটাকে আমরা ধরে ফেলব বিক্রয় মূল্য। দ্রুত সলভ করার জন্য এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। মানে ক্রয়কৃত যে নাম্বার ৩ টি এটিকে আমরা ধরব বিক্রয় মূল্য। তারপরে বলছে টাকায় ২ টি করে বিক্রয় করলে তাহলে এই যে বিক্রয়, পরেরটা হচ্ছে বিক্রয়। বিক্রয় করছে কয়টা? ২ টা। এই ২ ও কিন্তু হচ্ছে আ মানে বিক্রয়কৃত নাম্বার বা সংখ্যা। এটি কিন্তু কোনো টাকা নয়। এটি হচ্ছে সংখ্যা। কিন্তু আমরা আমাদের ম্যাথ করার সুবিধার্থে বা কাজের সুবিধার্থে আমরা কি ধরব? এই ২ কে আমরা ধরব ক্রয় মূল্য। ক্রয়ের সংখ্যাকে ধরবো আমরা বিক্রয় মূল্য, আর বিক্রয়ের সংখ্যাকে ধরবো ক্রয় মূল্য। আচ্ছা তাহলে ২ যদি হয় ক্রয় মূল্য মানে ৳২ যদি হয় ক্রয় মূল্য আর এখানে ৳৩ যদি হয় বিক্রয় মূল্য তার মানে খুব স্পষ্ট এখানে লাভ হয়েছে। লাভ হয়েছে কত টাকা? বিক্রয় মূল্য ৳৩ আর ক্রয় মূল্য ৳২ তার মানে ৳১ লাভ হয়েছে। সেই ৳১ কত টাকায় লাভ হয়েছে? লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করা হয়। লাভ অথবা ক্ষতি সবসময় হিসাব করা হয় ক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে ৳১ লাভ হয়েছে কত টাকায়? ৳২ যেহেতু আমাকে শতকরা বলছে তাহলে ৳১০০ কত লাভ হয়েছে? তাহলে ২ দ্বারা ভাগ করলে হচ্ছে 50%। উত্তর হচ্ছে ক। এটা সঠিক উত্তর। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা পরের ম্যাথ দেখি কি বলেছে। বলছে কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ ৳১০০ হয় তবে খুচরা মূল্য কত? তার মানে একটা জিনিসের নির্মাণ খরচ দেওয়া আছে ৳১০০। একটা জিনিসের নির্মাণ খরচ দেওয়া আছে ৳১০০। ৳১০০ নির্মাণ করার পরে কি করলো? এই নির্মাতা 20% লাভে জিনিসটা সেল করে দিল। নির্মাতা ১ম এ সেল করে দিল 20% লাভে। তার মানে ৳১০০ মূল্যের উপর 20% লাভ হয়েছে। ৳১০০ মূল্যের উপর 20% লাভ হয়েছে। এখন ৳১০০ কোনো প্রোডাক্ট আমরা যদি 20% লাভ করি, মানে ৳২০ লাভ করি, তখন সেটা বিক্রি করতে হয় আমাদের ৳১২০ য়। আচ্ছা, সেটা একবার গেল। বলছে কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে। তাহলে নির্মাতা 20% লাভে বিক্রি করছে কার কাছে? পাইকারি বিক্রেতার কাছে। ওকে। ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। আবারও 20% লাভ করা হলো এই প্রোডাক্টের উপরে। এই যে পরে 20% লাভ হলো, এই পরের 20% কিন্তু এই 120% এর উপরে লাভ হয়েছে। প্রথমে ৳১০০ র প্রোডাক্ট 20% লাভ করে ৳১২০ য় বিক্রি করা হলো। যিনি ৳১২০ দিয়ে কিনলেন, ইনি আবারও 20% লাভ করলেন। উনি আবারও 20% লাভ করে সেটাকে বিক্রি করলেন কত টাকায়? এখন ১২০ এর 20% ১২০ এর 20% কত আমরা একটু দেখি। ১২০ এর 20% হচ্ছে ১২ দুগুণে হচ্ছে ২৪। তার মানে জিনিসটার কস্ট প্রাইস বা ক্রয় মূল্যই ছিল দ্বিতীয় বিক্রেতার জন্য ৳১২০। তাহলে সে লাভ করেছে ৳২৪। তার মানে ১২০ আর ২৪ যোগ করলে হয় কত? ৳১৪৪। তার মানে সে বিক্রি করেছে ৳১৪৪ য়। তাহলে ওই জিনিসটার উৎপাদন খরচ বা নির্মাণ খরচ ছিল ১০০। ২ দফায় বিক্রির পর সেটি খুচরা বাজারে বা আ মানে রিটেইল প্রাইস হয়েছে কত? ৳১৪৪। আমাকে বলছে আ ওই জিনিসের নির্মাণ খরচ যদি ৳১০০ হয়, তবে খুচরা মূল্য কত? তাহলে খুচরা মূল্য হচ্ছে ৳১৪৪। এটাই বের করতে বলছে। ১৪৪। এটাই হচ্ছে এটার উত্তর। এটি ১ম বিসিএস এ আসা একটি প্রশ্ন। এই পাটিগণিতের ম্যাথগুলো শুধু বিসিএস পরীক্ষায় না, এগুলো হচ্ছে অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো আছে, ১০ম গ্রেডের, তারপর হচ্ছে ১১, ১২ এবং ১৩তম গ্রেডের যে পরীক্ষাগুলো আছে, এগুলোতেও প্রচুর পরিমাণে আসে এবং বারবার এই টাইপের ম্যাথগুলোই আসে।
সো আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। বলছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে কোন একটা জিনিসের মূল্য আগে নিশ্চয়ই ৳১০০ ছিল। ৳১০০ জিনিসের উপরে আ 25% মূল্য বেড়েছে। তার মানে ৳১০০ র একটা জিনিসের মূল্য যদি 25% বাড়ে সেটির বর্তমান মূল্য দাঁড়ায় ৳১25। এখন সেই ৳১25 দেখে একটা পরিবার সিদ্ধান্ত নিল যে সে চিনির যে অতিরিক্ত ব্যয় সেটা সে বের করবে না বা সে এই অতিরিক্ত কস্টটা সে করবে না। মানে তাহলে তাকে কি করতে হবে? তাকে চিনির ব্যবহার কমিয়ে ফেলতে হবে বা চিনি কম পরিমাণে কিনতে হবে। এখন ৳১০০ র চিনির মূল্য হয়েছে ৳১25, তার মানে ৳25 ব্যবহার বেড়েছে। তাহলে তাকে যদি ব্যবহার কমাতে হয়, ওই পরিবারকে যদি ব্যবহার কমাতে হয় তাহলে ৳25 র ব্যবহার কমাইতে হবে। মানে ৳25 র চিনি কম খেতে হবে আগের চাইতে। তাহলে সে ৳25 র ব্যবহার কমাবে। সেটা কত টাকায় কমাবে? এই জাতীয় ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আ আমরা যে ব্যবহার কমাবো অথবা বাড়াবো সেটা অবশ্যই বর্তমান মূল্যের সাপেক্ষে। চিনির পূর্ব মূল্য ছিল ৳১০০, 25% বাড়ার পরে বর্তমান মূল্য হয়েছে ১২৫। তাহলে আমাকে যদি ব্যবহার কমাতে হয় তাহলে বর্তমান মূল্যের উপর কমাতে হবে। আমাকে যদি ব্যবহার বাড়াতেও হয় সেটাও বর্তমান মূল্যের উপর বাড়াতে হবে। এই জাতীয় ম্যাথগুলোর ক্ষেত্রে সেখানে 25% বৃদ্ধি বলেছে, সেখানে হ্রাসও বলতে পারে। মানে আমাকে সবসময়ই বৃদ্ধি অথবা হ্রাস সেটা আমাকে বর্তমান মূল্যের সাপেক্ষে চিন্তা করতে হবে। তাহলে আমরা দেখলাম যে ৳25 র ব্যবহার তাকে কমাতে হবে। সেটা কত টাকায়? অবশ্যই বর্তমান মূল্য ৳১২৫। আমাকে কি বলছে? ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? মানে এটাকে পার্সেন্টেজ এ নিয়ে যেতে বলছে। তাহলে আমরা ১০০ দ্বারা গুণ করে দিচ্ছি। ২৫ দ্বারা যদি ভাগ করি তাহলে ৫, ২৫, ১২৫, ৫ দ্বারা ১০০ কে ভাগ করলে হয় ২০। তার মানে 20%। উত্তর হচ্ছে গ। আশা করছি এটিও ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট দেখি কি আছে। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যেকোনো মূলধন ৮ বছরে সুদে আসলে ৩ গুণ হবে? সরল সুদের হার। সুদের হার বলছে, তাই না? সরল সুদের হার কত হলে? তার মানে আর এর মানটা বের করতে বলছে। যেকোনো মূলধন, মূলধনটা কত আমরা জানি না। মূলধনটা আমরা জানি না। ৮ বছর এটা হচ্ছে n এর মান। সুদে আসলে তার মানে এটা হচ্ছে অ্যামাউন্ট। সুদ আসল বা অ্যামাউন্ট। আচ্ছা, আমরা এখানে মূলধনটা ধরে নিব। আমরা ধরে নিলাম মূলধন বা P হচ্ছে ৳১০০। বলছে ৮ বছরে সুদে আসলে কত হবে? ৩ গুণ হবে। ৩ গুণ হবে সুদ আসল মানে অ্যামাউন্ট। সুদ আসলকে আমরা অ্যামাউন্ট বলি। অ্যামাউন্ট হবে কত? ৩ গুণ। তার মানে ৩ একশো ৳৩০০। মূলধন হচ্ছে ৳১০০, সুদ আসল হচ্ছে ৳৩০০। তার মানে সুদ কত টাকা? সুদ হচ্ছে ৳২০০। মানে সুদ আসল থেকে আসল বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা সুদ হচ্ছে আমাদের ৳২০০, আমাদের আসল হচ্ছে ৳১০০ আর সময় দেওয়া আছে কত? সময় n ইকুয়াল কত? ৮ বছর দেওয়া আছে। তাহলে আমাদেরকে বলছে কি বের করতে? সুদের হার। সরল সুদের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে I = P/N/R। যেহেতু আমরা R এর ভ্যালুটা বের করব তার মানে R ইকুয়াল I/P/N। তাহলে আমরা এই পাশে ক্যালকুলেশন করছি। I এর মান হচ্ছে কত? I এর মান হচ্ছে ২০০। আমরা মানগুলো বসিয়ে নিই। ২০০/P হচ্ছে কত? P হচ্ছে ১০০। আর এদিকে নিচে আছে n হচ্ছে 8। এটাকে আমরা ১০০ দ্বারা গুণ করে দিব উপরে। কারণ হচ্ছে আমাদেরকে শতকরায় বের করতে বলছে, তাই না? সুদের হার বা শতকরা এখানে বলে দিছে। এজন্য যেহেতু আমাকে শতকরায় বের করতে হবে বা সুদের হার বের করতে হবে, এজন্য আমাকে অবশ্যই এটাকে ১০০ দ্বারা গুণ করে দিতে হবে। এই ১০০ আমরা কেটে দিলাম। ৪ দ্বারা ২০০ কে ভাগ করলে হয় ২৫। সরি এটা ৮। ৮ দ্বারা ২০০ কে ভাগ করলে হয় ২৫। আশা করছি এটি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা সুদের হার হচ্ছে আমাদের ৳২৫ বা ২৫%। তাহলে আমরা পরের অংশটাতে যাচ্ছি। বলছে দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির লসাগু যদি ৯৬ হয়, গসাগু কত? দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু আমরা জানি। দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে গসাগু ইন্টু লসাগু বা আ গসাগু ইন্টু লসাগু বা লসাগু ইন্টু গসাগু একই কথা।
লসাগু ইনটু গসাগু হচ্ছে ২ টি সংখ্যার গুণফল। আমি পুরোটা লিখছি না। এখানে লিখছি গুণফল। মানে যে ২ টা সংখ্যা আছে সেই ২ টা সংখ্যার গসক এবং লসাগুকে গুণ করলেই ২ টি সংখ্যার গুণফল পাওয়া যায়। আমাদেরকে বের করতে বলছে গসাগু। এই পাশে আছে কত? তাহলে আমরা লসাগু হচ্ছে আমাদের কত? লসাগু হচ্ছে আমাদের ৯৬। তাহলে আমি লিখলাম 96 ইনটু গসাগু আমি বের করব। তাহলে এটা থাকলো। আর এদিকে ২ টি সংখ্যার গুণফল আছে কত? ১৫৩৬। আমরা বের করব হচ্ছে গসাগু। তাহলে গসাগু থাকলো এই পাশে। ১৫৩৬ ভাগ হচ্ছে 96। ১৫৩৬ কে 96 দ্বারা ভাগ করলে হয় ১৬। এটি দেখেই বোঝা যাচ্ছে ৬, ৬, ৩৬ এদিকে ৬ আছে। এই ৬ আর এই ৬ গুণ করলে ভাজ্যের সাথে মিলে যাচ্ছে। তাই আমি অপশন দেখেও বলতে পারতেছি এটা হবে ১৬। এটিও ১০ম BCS এ আসা একটি প্রশ্ন। এটিও খুব সিলি একটা ম্যাথ। মানে প্রাইমারি টাইপ পরীক্ষায় আসা ম্যাথ বা প্রাইমারি স্কুলের যে ক্লাস 5 এই জাতীয় ম্যাথগুলো থাকে নরমালি। তো আশা করছি এটিও সহজেই আ বুঝতে পেরেছেন। তো আমরা পরের অংশে দেখি কি আছে। বলছে ৬০ লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণের অনুপাত হচ্ছে ৭:৩। ৬০ লিটারের একটা মিশ্রণ আছে। ৬০ লিটারের একটা মিশ্রণ আছে। এই মিশ্রণটাকে আমি কি করব? ২ টা ভাগে ভাগ করে দিব। একটা হচ্ছে কেরোসিন, আরেকটা হচ্ছে পেট্রোল। কি পরিমাণে আছে? ৭:৩ এই রেশিওতে আছে। তার মানে কেরোসিন আছে ৭ ভাগ আর পেট্রোল আছে ৩ ভাগ। তাহলে আমাকে যখন একটা মিক্সচার থেকে অথবা একটা আ মিশ্রণ থেকে আমাকে ২ টা রেশিও দেওয়া থাকে এবং টোটাল মিশ্রণের পরিমাণটা দেওয়া থাকে, আমাকে আলাদাভাবে কিভাবে বের করতে হয়, আমরা কিভাবে বের করি অনুপাতের অঙ্কগুলোর ক্ষেত্রে। এই ২ টা অনুপাতের রাশি যোগ করে দিব আমরা। ৭ আর ৩ হচ্ছে ১০। তাহলে কেরোসিন থাকবে এখানে টোটাল হচ্ছে ১০ ভাগ। ১০ ভাগের মধ্যে ৭ ভাগ হচ্ছে কেরোসিন। টোটাল হচ্ছে অনুপাত রাশিগুলোর যোগফল হচ্ছে ১০। তার মানে আমার টোটাল পরিমাণ আছে হচ্ছে ১০ ভাগ। তার মধ্যে ৭ ভাগ হচ্ছে কত? কেরোসিন। তাহলে ১০ ভাগের ৭ লিখলাম আমি কেরোসিন। তাহলে সেটা টোটাল কত মিশ্রণের? ৬০ লিটার মিশ্রণের। তাহলে ৬০ এর মধ্যে এই রেশিওটা কত আছে? তাহলে আমরা দেখব এখানে ৬ ৭ টা হচ্ছে ৪২, তাই না? তাহলে ৪২ লিটার হচ্ছে আমার কেরোসিন। যদি ৬০ লিটারের মিশ্রণে ৪২ লিটার কেরোসিন থাকে তাহলে পেট্রোল আছে কত? তাহলে পেট্রোল নিশ্চয়ই ১৮ লিটার। কারণ দুটো মিলে ৬০। আচ্ছা, এরপরে দেখি আমাদেরকে কি বলছে। তার মানে আ কেরোসিন হচ্ছে ৪২ লিটার। আমার কেরোসিন হচ্ছে ৪২ লিটার আর পেট্রোল হচ্ছে কত? ১৮ লিটার। আচ্ছা, আমরা দেখছি কি বলতেছে পরের অংশে। বলছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে? তার মানে এই মিশ্রণের মধ্যে এই ৬০ লিটারের যে মিশ্রণটা আছে, এই মিশ্রণের মধ্যে আমি যোগ করব হচ্ছে পেট্রোল। তার মানে পেট্রোল যোগ হবে কিন্তু আ কেরোসিন কিন্তু যোগ হবে না। কেরোসিন যে ৪২ লিটার ছিল বা ৭ ভাগ ছিল সেটাই থাকবে। যোগ হবে কি? পেট্রোল। তার মানে পেট্রোল চেঞ্জ হচ্ছে। পেট্রোল আমি ১ লিটার যোগ করব। পেট্রোল চেঞ্জ হচ্ছে কিন্তু কেরোসিন চেঞ্জ হচ্ছে না। তাহলে তার মানে টোটাল মিক্সচারটা চেঞ্জ হবে কিন্তু সেই মিক্সচারে কেরোসিনের যে পরিমাণ সেটা কিন্তু ঠিক থাকবে। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে? তাহলে আমি ধরে নিচ্ছি ওই মিশ্রণে আমি পেট্রোল মিশাবো হচ্ছে ১ লিটার। অনুপাত কি হবে? অনুপাত হয়ে যাবে ৩:৭। ৩:৭ রেশিওটা চেঞ্জ হবে। কিন্তু আলাদাভাবে কেরোসিনটা চেঞ্জ হবে না। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করি। কত হয় এটা করলে? ৩ ৮ ২৪, ৫৪ এদিকে হলো 3x ৭ দুগুণে ১৪ এটা। ওকে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 3x ইকুয়াল কত থাকছে? 0 আর ৫ এদিকে ৯ হচ্ছে ৪, ২৪০। তার মানে x এর ভ্যালু কত তাহলে? ৮০। x এর মান পেলাম আমরা ৮০। আমাদেরকে এটাই বের করতে বলছিল পেট্রোলের পরিমাণটা কত? পেট্রোলের পরিমাণ হচ্ছে ৮০ লিটার। উত্তর হচ্ছে এটা। তো আশা করছি এটাও ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট দেখি কি আছে। আমি এইটুকু অংশ একটু মুছে দেই।
কি বলছে? নিচের কোনটি মৌলিক আ সংখ্যা? আচ্ছা, মৌলিক সংখ্যা আসলে ১ থেকে ১০০ পর্যন্ত আমি এই মৌলিক সংখ্যাগুলোর ক্ষেত্রে আলাদাভাবে সাজেস্ট করব। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো একদম মুখস্থ রাখার জন্য। এটা সবচাইতে বেস্ট। এই কাজটা করতে পারলে আমরা যদি ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে মুখস্থ রাখতে পারি, তাহলে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা এড়াতে সক্ষম হব। অনেক জটিল বিষয় আমরা খুব ইজিলি আ এমসিকিউ টাইপ যে পরীক্ষাগুলো আছে, এগুলাতে খুব অল্প সময়ে আমরা অনেক জটিল সমস্যার সমাধান করে ফেলতে পারবো। যদি আমাদের এই আমাদের স্কিলটা থাকে যে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে আমাদের একদম আমরা মুখস্থ আছে বা আমরা মুখস্থ করে ফেলেছি। আমি রিকমেন্ড করব ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে মুখস্থ রাখার জন্য। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার জন্য আলাদা একটা ভিডিও তৈরি করেছি। আমি আ সাজেস্ট করব ওই ভিডিওটা দেখার জন্য। তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এখানে আমরা দেখছি বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা? এখানে ৯১ আ মৌলিক সংখ্যা হতে পারে না। কারণ ৯১ ডিভিজিবল, হ্যাঁ? ৯১ কে ভাগ করা যায় এবং এরপরের যে সংখ্যাটা আছে ১৪৩ কেও ভাগ করা যায় এবং এটাকে ভাগ করা যায় হচ্ছে ১১ দ্বারা। ৯১ কে ভাগ করা যায় হচ্ছে ৭ দ্বারা। তারপর ৪৭ এখানে মৌলিক সংখ্যা সেটা আমরা দেখেই বুঝেছি। তাও আমরা সিরিয়ালি আসতেছি। ৮৭ কে ভাগ করা যায়, ৮৭ কে ভাগ করা যায় হচ্ছে ৩ দ্বারা। তার মানে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে ৪৭ যাকে আর কোন সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না। আমাদের যখন ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার লিস্টটা মুখস্থ থাকবে তখন আসলে আমাদেরকে এত কিছু দেখা লাগবে না। আমরা এক পলকেই বলে দিতে পারব যে ৪৭ এখানে মৌলিক সংখ্যা। আমাদের আজকের সর্বশেষ ম্যাথ হচ্ছে এটা। এটার মাধ্যমে আমরা আজকের আ ভিডিওটা শেষ করব। বলছে ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? তো মৌলিক সংখ্যার যে লিস্ট সেটাখানে আমরা দেখতে পাই আমাদের মৌলিক সংখ্যার যে সহজে মনে রাখার সূত্রটা হচ্ছে ৪, ৪, ২, ২, ৩, ২, ২, ৩, ২, ১। তো এই নাম্বারটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এর মানে হচ্ছে ১ থেকে ১০ পর্যন্ত ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ৪ টা, ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ৪ টা এবং ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ২ টা। ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আমার টোটাল ৪ টা, ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আমার টোটাল ৪ টা এবং ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আমার ২ টা। আমাকে বলছে ১ থেকে ৩০ পর্যন্ত। তার মানে ১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা টোটাল কয়টা পেলাম? এদিকে ৪ টা, ৪ টা ৮ টা আর ২ টা ১০ টা। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ বা ১০। তো আশা করছি এটিও ক্লিয়ার হয়েছে। আ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আবারও বিগত সালের আ বিসিএস এ আসা বিভিন্ন প্রশ্ন নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। শুভকামনা।